আসসালামু আলাইকুম। ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বড় পরিবর্তন আছে সরকার। কম গুরুত্বপূর্ণ নতুন প্রকল্পের বদলে চলমান প্রকল্প দ্রুত শেষ করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সচিবালয়ে নতুন সরকারের আমলে প্রথমবারের মতো অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এমন দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজকের একনেক সভায় প্রায় 12,000 কোটি টাকা ব্যয়ে 18টি প্রকল্প অনুমোদন করা হয়। এর মধ্যে 9টি নতুন এবং বাকিগুলো সংশোধিত বা সমবৃদ্ধির প্রকল্প। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অবকাঠামো উন্নয়ন, ঢাকার জরুরি পানি সরবরাহ, সাভার সেনানিবাসে ব্যারাক নির্মাণ, 8টি বিভাগে ডায়াগনস্টিক সেন্টার স্থাপন, গোপালগঞ্জ ডেন্টাল কলেজ ও সচিবালয়ে নতুন ভবন নির্মাণ প্রকল্প। স্বচ্ছতা নিশ্চিত করা, নির্ধারিত সময়ে কাজ শেষ করা এবং প্রান্তিক মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়াই হবে সরকারের জন্য অগ্রাধিকার। পরিকল্পনা কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রকল্প শেষ না হলে বন্ধ হয়ে যেতে পারে তার অর্থায়ন। এজন্য চালু করা হচ্ছে কঠোর মনিটরিং ব্যবস্থা। এটা যৌক্তিকতার কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে, সুতরাং আমাদেরকে খুব কেয়ারফুলি যেতে হচ্ছে, কারণ বাংলাদেশের জনগণের টাকা তো এই টাকাটা প্রতিটি টাকা ব্যয়ের পেছনে বাংলাদেশের মানুষ এইখান থেকে তার টাকার মূল্য পাচ্ছে কিনা, তার বিনিয়োগের উপর রিটার্ন পাচ্ছে কিনা, এখানে জব ক্রিয়েশন হচ্ছে কিনা, তো অনেকগুলো বিষয় বিবেচনা করতে হচ্ছে। এগুলো বারবার ডেফার করা হয়েছে, মূল্য বৃদ্ধি করা হয়েছে, যেগুলোর যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ হতে পারে এই বিবেচনায় কিছু কিছু ডেফার করা হয়েছে, কিছু পাস হয়েছে, আর যেগুলো প্রকল্প শেষ হয়ে গেছে এগুলো তো আমাদের আর কিছু করার নেই পাস করা ছাড়া। তবে এগুলোকে আমরা ইনভেস্টিগেট করতে বলেছি। গণভোটের রায় অস্বীকারের মাধ্যমে দেশে নতুন ফ্যাসিবাদের জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, সংসদ মানুক বা না মানুক, যে কোনো মূল্যে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জামায়াত আমির অভিযোগ করেন, সংখ্যাগরিষ্ঠতার বড়াই করে দেশকে আবারও ফ্যাসিবাদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তরুণ প্রজন্ম মাঠে নামলে দ্রুতই ফ্যাসিবাদের পতন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি যে কোনো মূল্যে ফ্যাসিবাদ প্রতিহত করার ঘোষণা দেন। নির্বাচনে জনগণের রায় হাইজ্যাক করা হয়েছে অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, জাতির ভাগ্য কেউ যেন ডাকাতি করতে না পারে তা পাহারা দিবে বিরোধী দল। এ সময় জ্বালানি সংকটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে শিক্ষামন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন ডাক্তার শফিকুর রহমান। জাতির সাথে যেটা করা হচ্ছে এটা অন্যায়। 2/3 মেজরিটির অহমিকায় ভুগে জাতিকে আবার ফ্যাসিবাদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। যেদিন গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে সেই দিন থেকেই নতুন করে আবার ফ্যাসিবাদের যাত্রা বাংলাদেশে শুরু হয়েছে। আমরা এই যাত্রা কদম কদম যাত্রা আমরা থামিয়ে দেব ইনশাআল্লাহ, আমরা আগাতে দেব না। বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত অধ্যাদেশ বাতিল ও মানবাধিকার বিষয়ক অধ্যাদেশ স্থগিতের সুপারিশে হতাশা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সকালে ঢাকায় টিআইবির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন প্রতিক্রিয়া জানান প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এ সময় অবিলম্বে দ্রুত নিরপেক্ষ ও স্বাধীন ব্যক্তিদের সমন্বয়ে তথ্য কমিশন গঠনের দাবি করেছে টিআইবি। তামজিদ সুমনের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারিকৃত 133টি অধ্যাদেশের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদে যে কয়টি অধ্যাদেশ স্থগিত, বাতিল ও সংশোধন করা হচ্ছে সে বিষয়ে টিআইবির অবস্থান পরিষ্কার করতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক বলেন, যে গুটি কয়েক ক্ষেত্রে দেশের গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করার উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছিল তার মধ্যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ও মানবাধিকার কমিশন অধ্যাদেশ অন্যতম। কার্যকর মানবাধিকার কমিশন গঠন হওয়ার যে সমূহ সম্ভাবনা সৃষ্টি হয়েছিল সেক্ষেত্রে অধ্যাদেশটি স্থগিত হওয়ার ফলে উদ্বেগজনক অনিশ্চয়তার মুখে পড়ল। এখন যে অধ্যাদেশ নিয়ে যেটা হচ্ছে, যে খেলাটা হচ্ছে, আমি খেলা শব্দটাই বলবো, সেখানে কিন্তু ওই যে অভ্যন্তরীণ প্রতিরোধটাই আসছে এবং সেটা রাজনৈতিক অঙ্গন থেকে প্লাস
কারণ জনপ্রতিনিধি তো রাজনীতি থেকে, প্লাস তারা কিন্তু নির্ভরশীল আমলাতন্ত্রের উপর। যে এই ধরনের যুক্তিগুলো তুলে ধরা হচ্ছে, আমি যে কয়েকটা দৃষ্টান্ত দিলাম, যেন যা মানবাধিকার কমিশনের এখতিয়ারকে খর্ব করার জন্য যে দাবিগুলো বা যে যুক্তিগুলো তুলে ধরা হচ্ছে, এগুলো কোত্থেকে আসছে? আমলাতন্ত্র থেকে, পোশাকি অপোশাকি আমলাতন্ত্র। ঠিক আছে, কাজেই আমলাতন্ত্রই এখনো পর্যন্ত আগের মতোই মূল নির্ণায়ক বাংলাদেশে। টিআইবি মনে করে পুলিশ কমিশন অধ্যাদেশটি বাতিলযোগ্য। পুলিশকে একটি জনবান্ধব ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে যে স্বাধীন ও নিরপেক্ষ পুলিশ কমিশন গঠন প্রয়োজন, তার কোনো প্রতিফলনই অধ্যাদেশটিতে হয়নি। অবিলম্বে নিরপেক্ষ ও স্বাধীন ব্যক্তিদের সমন্বয়ে একটি তথ্য কমিশন গঠন করার দাবি জানায় টিআইবি। কমিশন না থাকলে সিদ্ধান্ত গ্রহণ হয় না, নতুন সিদ্ধান্ত হয় না, অর্থাৎ নতুন তদন্ত হবে কি হবে না, বা নতুন মানে মামলা হবে কি হবে না, এই ধরনের বিষয়গুলো এখন সিদ্ধান্ত নেওয়া সম্ভব। যেগুলো চলমান আছে সেগুলো হয়তো চলবে, কিন্তু সেখানেও যখন নেতৃত্ব থাকে না তখন দুর্বল হয়। এই বিষয়টি আমাদেরকে উদ্বিগ্ন করছে। দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশটি সংসদে অবিলম্বে বিল আকারে উত্থাপনের আহ্বান জানায় টিআইবি। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। হাম আক্রান্তদের চিকিৎসার সর্বশেষ আপডেট জানতে রাজধানীর শিশু হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। নাহিদ, হাসপাতালের কি অবস্থা দেখছেন? আক্রান্তদের স্বজনরা কি বলছেন? হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে, শিশুদের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। অভিভাবকরা বলছেন তারা তাদের শুরুতে বুঝতে না পারার কারণেই মূলত শিশুরা এই আক্রান্তর এই যে একদম সিভিয়ার পর্যায়ে চলে গেছে, তাদের রোগ নিউমোনিয়ায় পড়েছে এবং এছাড়া এই যে খিঁচুনি সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। অনেকে আইসিইউতে রয়েছে শিশুরা, এছাড়া জরুরি বিভাগে যারা এসেছে বেশিরভাগই নিউমোনিয়ায় আক্রান্ত। তারপরে এখান থেকে অনেকে বেড পাচ্ছে, বেড সংকটে অনেকে ভুগছে, বাইরে অপেক্ষা করছে, কারণ কোনো বেড খালি হলে তারপরে সেই রোগীকে সেই বেডে স্থানান্তর করা হচ্ছে। তো চিকিৎসকরা কিন্তু নিরলস কাজ করে যাচ্ছে হাসপাতাল জুড়ে। গতকালকে থেকে আজকে পর্যন্ত 22 শিশু এই হাসপাতাল ত্যাগ করেছে হামজনিত সমস্যা থেকে সেরে উঠে। নতুন করে যারা ভর্তি হচ্ছে তাদের সংখ্যা বর্তমানে 61 জন। 24 ঘন্টায় 12 জন শিশু ভর্তি হয়েছে। বিভিন্ন জেলা থেকে এই হাসপাতালে আসছে। তারা বলছিলেন যে এই যে তীব্র গরমের কারণে যে জ্বর, সেই জ্বরের পরে যে হালকা শরীরে গুটি গুটি দানা ওঠা, তারা অনেকেই মনে করছেন সেটি অ্যালার্জি। অনেকে গ্রামের সেই কুসংস্কার মেনে চলছেন। কিশোরগঞ্জের আগত একজন ব্যক্তির সঙ্গে কথা বলেছিলাম, তিনি মনে করছিলেন যে তার বাচ্চা শরীরে ফাড়া হয়েছে। সেই আক্রান্ত ব্যক্তিকে নিয়ে 5-7 দিন ধরে তারা যখন কিশোরগঞ্জের বিভিন্ন হাসপাতালে ছোটাছুটি করলেন, সেখান থেকে ধরা পড়ে যে তার নিউমোনিয়া হয়েছে। তারপরে এই ঢাকার বাংলাদেশ শিশু হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তো এভাবেই করে প্রতিটি জেলা থেকে, বিভাগ থেকে শিশুরা আসছে তার বাবার সঙ্গে, মায়ের সঙ্গে, কিন্তু একদম শেষ পর্যায়ে গিয়ে যখন এসে এই হাসপাতালে আসে তখন তাদের অবস্থা অনেকটাই সংকটাপন্ন। কেউ কেউ আইসিইউতে তারা রয়েছেন। তবে ডাক্তাররা বলছেন যদি এটি অভিভাবকরা শুরুতেই ধরতে পারতেন যে বাচ্চাদের এটি হাম হয়েছে বা নিউমোনিয়া, খিঁচুনি রয়েছে বা শ্বাসকষ্ট রয়েছে, তবে তা দ্রুত সেরে উঠত এবং তারা সুস্থ হয়ে বাড়ি ফিরত। তবে সিভিয়ার পর্যায়ে রোগীর সংখ্যাই বেশি যারা রয়েছে। তো যারা আসছেন তারা চিকিৎসা সেবা এখান থেকে নিশ্চিত করতে পারছেন। তো এই ছিল আমার কাছে বাংলাদেশ শিশু হাসপাতাল থেকে সবশেষ। মিলি। দর্শক, আমরা এতক্ষণ জানছিলাম হাম চিকিৎসার সর্বশেষ খবর। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পেট্রোল পাম্পগুলোর সামনে জ্বালানি তেলের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে চালকদের। এই সংকটে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। খোলা বাজারে বেশি দামে তেল বিক্রির অভিযোগও করেছেন কেউ কেউ। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে অনেকে পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও আবারও নিতে আসছেন, যা চাহিদা বাড়াচ্ছে। সরকারের পক্ষ থেকে জনগণকে উদ্বিগ্ন না হয়ে ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। পেট্রোল পাম্পগুলোর সামনে অপেক্ষার ক্লান্তি আর বিষণ্ণতার ছাপ চালকদের চোখে মুখে। কেউ মধ্যরাত, কেউ বা ভোর থেকে লাইনে দাঁড়িয়েছেন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর মিলছে জ্বালানি তেল। অনেক পাম্পে তেল নেই, কখন আসবে তাও জানা নেই কর্তৃপক্ষের। চাহিদার তুলনায় কম সরবরাহ থাকায় অল্প সময়ই শেষ হয়ে যাচ্ছে। আর পর্যাপ্ত তেল পাওয়া পাম্পগুলোর সংখ্যাও হাতে গোনা। রাজধানীর পরিবাগ ও বিজয় সরণির পেট্রোল পাম্পে সরবরাহ স্বাভাবিক থাকায়
পরিবহনের বাড়তি চাপ দেখা যায় এখানে। সকাল 9টায় অফিস ছিল, এখনো যেতে পারি নাই, তো এটা একটা হিউজ ভোগান্তি। কালোবাজারের ব্যবসা করে ওদেরকে বন্ধ করা দেওয়া উচিত। এমনকি বাধ্য হয়ে রাজধানীর আশপাশের জেলা থেকেও তেল নিতে এসেছেন কেউ কেউ। ঢাকার ভিতরে তো কোনো পাম্পে 4-5 ঘন্টা দাঁড়াই তো তেল নাই, এখানে আসলে নিশ্চিত থাকা যায় যে আমরা 5 ঘন্টাও যদি লাইনে দাঁড়াই তেলটা পাবো। গ্যান্ডা, সাভার, হেমায়তপুর, মহিলাপুর, আমিনবাজার সব দিক দিয়ে ঘুরতে ঘুরতে আমি লাস্ট পর্যন্ত ফেসবুকে দেখছি যে সেনাবাহিনীদের এই পাম্পে তেল দিচ্ছে, মানে চাঁদের মতো চেহারা দাঁড়াই থাকি, বাসায় ফেরত হয়ে কালো হয়ে। পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছে কয়েকদিন ধরে তেল নেওয়ার চাহিদা বেড়েছে গ্রাহকদের মাঝে। আমাদের এখানে কিন্তু সরবরাহ কিন্তু স্বাভাবিক আছে, পর্যাপ্ত জ্বালানিও আছে, কিন্তু গত কয়েকদিন যাবৎ অস্বাভাবিক একটা প্রতিযোগিতা জনগণের মধ্যে। প্রত্যেকটা ভেহিকেলে পর্যাপ্ত জ্বালানি থাকা সত্ত্বেও তারা আবার জ্বালানি নিতে আসতেছে, বাইক বলেন, প্রাইভেট কার বলেন, জিপ বলেন, সবাই। রাজধানীর বাইরেও রাজশাহী, খুলনা, রংপুর সহ বিভিন্ন জেলাতেও জ্বালানি তেলের সরবরাহ কম থাকায় ভোগান্তিতে পড়েছেন অনেকে। বাড়ির কাজ কাম সব ফেলাছে, এখন তেল নিতে এসে সারাদিন মানে শেষ। আমি গতকাল আসলাম, তেল পাই নাই, আজকে নিতে আসছি, অনেক কষ্ট করে তেল নিয়ে কাছাকাছি চলে আসছি। কালকে বেলা 3টার দিক বাড়ি থেকে বাড়াইছি, এখানে সারা রাত আছি তেলের জন্য। জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন উৎস থেকে তেল আমদানির পরিকল্পনা করছে সরকার। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো 4টি জাহাজ। এসব জাহাজকে অগ্রাধিকার দিয়ে চলছে খালাসের কাজ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, পতেঙ্গায় ডলফিন জেটিতেই ভিড়ে আমদানিকৃত জ্বালানিবাহী 4টি জাহাজ। এখান থেকেই খালাস করা তেল পৌঁছে যায় রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী সংস্থা পদ্মা, মেঘনা ও যমুনার বিভিন্ন ডিপোতে। বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, সকালে বন্দরের জেটি ও বহির্নোঙরে 4টি জাহাজ রয়েছে, যার মধ্যে একটিতে এলএনজি, 2টিতে এলপিজি ও অপরটিতে রয়েছে গ্যাস অয়েল। এর আগের 2 দিনে 2টি জাহাজ থেকে যথাক্রমে 27,000 ও 34,000 মেট্রিক টন ডিজেল খালাস হয়েছে ডলফিন জেটিতে। প্রাথমিক ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, জ্বালানি সংকটে স্কুলগুলোতে অনলাইন ক্লাসের কথা ভাবলেও তা বাস্তবায়ন থেকে সরে এসেছে সরকার। সকালে রাজধানীর মিরপুর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। জানান, প্রাথমিক শিক্ষার কারিকুলামের মানোন্নয়ন, অবকাঠামোর উন্নয়ন ও বন্ধ থাকা প্রকল্প সচল করার আগে সরেজমিনে বাস্তব অবস্থা পর্যবেক্ষণে স্কুল পরিদর্শন কার্যক্রম শুরু হয়েছে। তিনি আরও জানান, চলতি মাসে ঢাকায় এবং মে মাস থেকে সারা দেশে স্কুল পরিদর্শন করা হবে। প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে বিএনপির প্রতিশ্রুত 3 গুণের বেশি ব্যয় বৃদ্ধির কার্যক্রম শিগগিরই শুরু হবে বলেও জানান তিনি। গুম করে নির্মম নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা সহ জড়িতদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের কাছে দৃষ্টান্তমূলক সাজা চাইলেন যুবদল নেতা মশিউর রহমান মামুন। যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা মামুন জানান, 2015 সালের 23 ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাকে তুলে নিয়ে নির্মম নির্যাতন করা হয়। টানা 6 মাস নির্যাতনে পঙ্গু হয়ে গেলে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়। সে সময়ের আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মামুন। অভিযোগ যাচাই বাছাই করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। মামুনের অপহরণ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল বিবিসি। ক্রীড়া অঙ্গনকে সঠিক পথে রাখতে মাঠগুলোকে উন্মুক্ত করতে কাজ করছে সরকার। অনূর্ধ্ব-20 সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় ক্রীড়া কার্ডের আওতায় আনা ছাড়াও 1 লাখ টাকা করে পুরস্কার দেওয়া হয়েছে চ্যাম্পিয়ন দলকে। আরও জানাচ্ছেন কুশলী আসির। জাতীয় ক্রীড়া পরিষদে ক্রীড়া দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিশেষ সংবর্ধনা পেয়েছেন সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের সদস্যরা। এ সময় তাদের ক্রীড়া কার্ড ও আর্থিক পুরস্কার প্রদান করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল সহ বিভিন্ন ফেডারেশনের সংগঠকরা। ফুটবল সহ ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। আমরা যেটি এখন চাই যে তৃণমূল থেকে প্রত্যেকটি বাবা মা, প্রত্যেকটি সন্তান, প্রত্যেকটি ক্রীড়াবিদ যারা ভবিষ্যতে স্বপ্ন দেখে বাংলাদেশের হয়ে খেলবে, যে কোনো খেলা হতে পারে সে। এবং এখানে উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুধু ফুটবল বা ক্রিকেট না, সকল খেলাধুলাকেই সমান গুরুত্ব দিচ্ছে। আমরা আপনাদের, আমার পক্ষ থেকে, আমাদের সরকারের পক্ষ থেকে সব সময়
আপনাদের পাশে রয়েছি, আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। অনূর্ধ্ব 20 দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন ফুটবলাররা। নতুন সরকার গঠন হওয়ার পরে এই প্রথম ফুটবলে কোনো সাফল্য আমরা অর্জন করতে পারছি। তো আমার টিমমেটরে একটা কথা সবাই আমাকে বলছে, আমরা যেন ওই ট্রফিটা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে পারি। সেই ব্যবস্থাটা যদি আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী আমাদের করে দেয় তাহলে ভালো হবে। আমরা তাদের কাছে চাইবো যেন তারা বাংলাদেশের ফুটবলটা নিয়ে একটু কাজ করে, তৃণমূল পর্যায়ে যেন ফুটবলটা নিয়ে একটু কাজ করে, যেন বাংলাদেশের ফুটবলটা ভবিষ্যতে আরো উন্নত জায়গায় যাইতে পারে। এর আগে সকালে আন্তর্জাতিক ক্রীড়া দিবসের র্যালি উদ্বোধন করেন আমিনুল হক। জাতীয় ক্রীড়া পরিষদ, বিভিন্ন ফেডারেশন ও অ্যাসোসিয়েশন এতে অংশ নেয়। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।